جنة نعيم وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية আসসালামু আলাইকুম। আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি বিএনপির চেয়ারপারসন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, এই প্রশ্নোত্তর পূর্বে সুযোগ দেওয়ার জন্য আমার এবং আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম ফয়সাল আহমেদ। এই 2 নং হাটখোলা ইউনিয়নের জাঙ্গালি গ্রামে আমার বাড়ি এবং আমি 2018 সালে 2019 সালে মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স কমপ্লিট করে এখন ব্র্যাকের অ্যাকাউন্টসে হিসাবরক্ষক হিসাবে আছি সুনামগঞ্জের তাহিরপুরে। এবং এই চাকরি, কারণ বর্তমানে চাকরির বাজারের যে অবস্থা, সেখানে দেখা যায় বিভিন্ন চাকরি ইন্টারভিউ দিতে গেলেও চাকরির ইন্টারভিউ দিতে গেলে যে প্রবলেম যেটা আমরা পড়ি, যে প্রার্থী বেশি এবং যোগ্যতা থাকা সত্ত্বেও এবং এখানে স্বচ্ছতার একটু জবাবদিহিতার অভাবের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক আমাদের চাকরিটি হচ্ছে না। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব খন্দকার মুক্তাদির স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের গ্রাজুয়েশন সম্পূর্ণ করেও মানুষ বেকারত্ব নিয়ে আছে। আর এই বেকারত্ব দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকারত্ব নিয়ে আছে, চাকরি পাচ্ছে না, হতাশ, পরিবারকেও কোনো সাপোর্ট দিচ্ছে না, বয়স 30 ওভার হয়ে যাচ্ছে, যার জন্য গ্রাজুয়েশন সম্পূর্ণ অনেক শিক্ষার্থী বিদেশগামী হচ্ছে। যোগ্যতা থাকা সত্ত্বেও সেখানে তার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, এজন্য সে বিদেশগামী হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে একটা এই বিদেশগামী হওয়ার কারণে আমাদের বাংলাদেশে এই জ্ঞানহীন মানুষ একটু কমই হচ্ছে, যার জন্য আমি স্যার বর্তমানে বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। আপনি সরকার দল গঠন করলে বা আপনার দল সরকার দল গঠন করলে বেকারত্ব দূরীকরণে আপনি কী ভূমিকা পালন করবেন? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফয়সাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে আমাদের আজকের বাংলাদেশ জাতীয় দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টার আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, উনি আপনাদের সামনে কিছু ব্রিফিং করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি সবাই জালালাবাদ ইউনিয়ন? সবাই না? আচ্ছা, আপনাদের কথা শোনার আগে আমি একটু শুরু করে দিই, তাহলে সবার জন্য বলা সোজা হবে। সেটা হলো 5 অগাস্ট পরবর্তী আমরা তো একটা নতুন দেশ পেয়েছি। নতুন এই জন্য আমাদের ভৌগোলিক সীমানার পরিবর্তন হয় নাই, আগেও যতটুকু ছিল আজকেও ততটুকু। কিন্তু সীমানার মধ্যে গত 15-20 বছর যাবৎ যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশের মানুষের কোনো অংশগ্রহণ ছিল না। এর 2টা সব বড় প্রমাণ। একটা প্রমাণ হলো পরপর 3টা নির্বাচন আমরা কাগজে কলমে দেখেছি। সেই নির্বাচনে আপনাদের বা আপনারা যারা নতুন ভোটার হয়েছেন বা হন নাই, আপনাদের পরিবারের বড় সদস্য যারা, তারাও সাক্ষী। এই 3টা নির্বাচনে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণের সুযোগ ছিল না। তার মানে যারা আমাদের নেতৃত্বের আসনে ছিলেন, আমাদের নেতৃত্বের দাবিদার ছিলেন, সরকারি পদমর্যাদা ব্যবহার করেছেন, সরকারি পদ ব্যবহার করেছেন, নিজেদেরকে এমপি অথবা মন্ত্রী হিসাবে পরিচয় দিয়েছেন, তারা স্বাধীন বাংলাদেশে যেটি গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যে আমাদের নেতৃত্ব আমরা নিজেরা নির্বাচন করব, সেই আমাদের সম্মতির ভিত্তিতে কোনো নেতৃত্ব ছিল না গত 20 বছর যাবৎ। তো একটা প্রমাণ হলো ভোট হয় নাই, প্রমাণ বা ফলাফল। আর আরেকটা ফলাফল হলো অসুখ হলে সিমটম থাকে না, এটাও সেরকম একটা সিমটম যে বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ একটা সময়ে এসে উপলব্ধি করেছে যে এই দেশের সাথে তার আর সম্পৃক্তি নাই, দেশের উপর তার মালিকানা নাই। যার প্রমাণ হলো সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত আয় ব্র্যাকেটের মানুষ প্রাণপণ চেষ্টা করেছে
বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য, এবং এত ডেসপারেটলি চেষ্টা করেছে যে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে হাজার হাজার বাংলাদেশির মৃত্যু হয়েছে। কেউ তো শক করে মারা যায় নাই, এই দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নিরুপায় হয়ে চেষ্টা করেছে। এবং এটা শুধু তারা না, যার আয় খুব কম, শত শত হাজার হাজার কোটি টাকার মালিক যারা, তারাও নিজেরা নিরাপদ বোধ করে নাই। অল্প আয়ের মানুষরাও নিরাপদ বোধ করে নাই, কোনো শ্রেণী পেশার মানুষ নিরাপদ বোধ করে নাই। তো আজকে 5 অগস্ট পরবর্তীতে আমরা নিশ্চয়ই ওই জায়গায় আর একবার ফেরত যেতে চাই না। এমন একটা বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, যেই বাংলাদেশের প্রতিটা পদক্ষেপের মধ্যে আমরা এই দেশের স্বাধীন মানুষরা অনুভব করব যে আমাদের সংশ্লিষ্টতা আছে, এই প্রত্যেকটা কাজের সাথে আমাদের সম্পৃক্তি আছে। যাদেরকে আমরা সরকারে পাঠাবো তারা নির্বাচন ব্যবস্থাকে পকেটে ভরবে না, 5 বছর পরে এসে আমাদের কাছে জমা খরচ দিবে যে এই প্রতিশ্রুতি দিয়ে গতবার আপনার ভোট নিয়ে গিয়েছিলাম, এতটা পূরণ করেছি। যদি তার পারফরমেন্স ভালো হয় আপনারা তার কন্ট্রাক্ট নবায়ন করবেন, তাকে আরও 5 বছর দিবেন। যদি তার পারফরমেন্স ভালো না হয় ছুটিতে পাঠাবেন, বিকল্প যে তাকে বেছে নেবেন। এই স্বাধীনতা মানুষের হাতে থাকার মানে হলো দেশের মালিকানা সাধারণ মানুষের কাছে থাকে, নাকি? আমরা আগামী দিনে যে বাংলাদেশ দেখতে চাই এবং যেই ফেসিবাদের পুনরাবৃত্তি চাই না, নিরাপদ বাংলাদেশ চাই, একটা ফাংশনাল পুলিশ চাই, একটা কার্যকরী বিচার ব্যবস্থা চাই। আমরা এই আমার যে ছোট ভাই প্রথম প্রশ্নে যেটা বলল যে গ্রাজুয়েট হওয়ার পরেও বেকারত্ব, শুধু গ্রাজুয়েট বেকার না, যারা লেখাপড়া করে নাই তারাও বেকার, যারা লেখাপড়া করছে বিশেষত সিলেটে কলেজ ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে তার চাকরির কোনো সুযোগ নাই। হয় জিন্দাবাজারে কোনো দোকানের সেলসম্যান অথবা সেলস ওম্যান হতে হবে, অথবা ঘরে বসা থাকতে লাগবে, অথবা ঢাকা চিটাগংয়ে যাওয়া লাগবে চাকরির জন্য। এটা তো কোনো সহনীয় পরিবেশ না। তো এই অবস্থা, এবং সারা দেশেই আমাদের ইয়াং আনএমপ্লয়মেন্ট, যেটা মানে তরুণ বয়সের যে বেকারত্ব, যুবকদের বেকারত্ব, এটা একটা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। তো এই সমস্ত জিনিসগুলি উত্তরণ কিভাবে হবে সেই চিন্তা বা সেই প্রশ্ন আপনাদের মধ্যে আছে কি না সেটাই শোনার আমার আগ্রহ। এবং আপনাদের মনের মধ্যে যে চিন্তা, আপনাদের যে প্রশ্ন, এইগুলি যদি আমরা বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পাই আপনাদের সমর্থনে, সেই প্রবলেমগুলি আমরা অ্যাড্রেস করতে চাই, সেই সমস্যাগুলি নিরসন করতে চাই, এবং জানতে চাই যে আপনারা কিভাবে দেশটার ভবিষ্যৎ দেখেন বা দেখতে চান। এই জানার আগ্রহ থেকে আজকে আপনাদের কাছে আসা। তো আপনাদের যার যার বক্তব্য শেষ হওয়ার পরে যদি আল্লাহ তৌফিক দেয় আমি আবার শরীক হব আপনাদের সাথে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। এখন তরুণের ভাবনা নিয়ে আজকে বক্তব্য রাখবেন জনাব সাব্বির আহমদ। নাহমাদু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিটের প্রধান অতিথি উপস্থিত খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের সর্বস্তরের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে সাব্বির আহমদ শুভ, বাড়ি হচ্ছে আপনার 1 নম্বর জালালাবাদ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড ইসলামপুর মানসিনগর গ্রামে। আমার পড়ালেখা হচ্ছে আপনার অনার্স এমসি কলেজ থেকে পলিটিক্যাল সায়েন্স, মাস্টার্স এমসি কলেজ পলিটিক্যাল সায়েন্স। 2018 সালে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে। আর আজকের এই প্রোগ্রামে সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধানমন্ত্রী মহোদয়কে। আমার আসলে অনেকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাননীয় আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বর্তমান সময়ে আমরা জানি বাজেট পেশ করা হবে 30 জুন 2026। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন আপনি কিভাবে করবেন এবং কর্মসংস্থান সৃষ্টি একটি দেশও আপনার কী কী পদক্ষেপ নেবেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে কি পরিকল্পনা বা কি উদ্যোগ নেবেন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে,
স্বাস্থ্যখাতে হাসপাতালগুলোর সেবার মান উন্নয়ন কী কী পদক্ষেপ নেওয়া হবে? জি, আপনি জানেন বর্তমান সময়ে দুর্নীতি একটি আলোচিত বিষয় যা মানুষের জীবনমান উন্নয়ন বাধাগ্রস্ত করে। দুর্নীতি বিরোধী আইন প্রয়োগে কতটুকু আপনি নিচ্ছেন বা আপনার সরকার নেবে? বৈশ্বিক সংকট যেমন যুদ্ধ, জলবায়ু, মহামারী, সরকারের অবস্থান কি? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সাব্বির আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সাব্বিরজি সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে তরুণের ভাবনা নিয়ে আলোচনা করবেন জনাব নাইমা বেগম। নাইমাকে ওনার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করার বিষয় করেছেন। আপনার দল যদি নির্বাচিত হয় তাহলে রাজনৈতিক সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণে আপনারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ জনাব নাইমাকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে তরুণের ভাবনা নিয়ে আলোচনা করবেন জনাব সুমাইয়া বেগম। স্যার, চরম দুঃখের সাথে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখে এসেছেন আমাদের বাদাঘাট থেকে কুড়িরগাঁও বাজারের রাস্তার যে বেহাল অবস্থা। এজন্য শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়, যার কারণে আমরা শহরের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে নিয়মিত ক্লাস করতে পারি না, যার ফলে আমরা নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এ বিষয়ে আপনি কোন ধরনের পদক্ষেপ নেবেন? জি, রাস্তার যে বেহাল অবস্থা, যার ফলে শিক্ষার্থীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। জি জি, আর প্রশ্ন? ধন্যবাদ। যার ফলে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্কুল কলেজে গিয়ে নিয়মিত লেখাপড়া করতে পারে, শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুমাইয়াকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা যখন আপনারা প্রশ্ন রাখবেন তখন আপনাদের নাম এবং লেখাপড়ার যে শিক্ষাগত যোগ্যতা সেটা উল্লেখ করলে ভালো হয়। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসছেন জনাব তাসনিয়া বেগম। আসসালামু আলাইকুম, আমার নাম তাসনিয়া বেগম, অনার্স প্রথম বর্ষে। স্যার, বিগত বছরগুলোতে এমনকি শতকেও আমরা দেখে এসেছি যে ক্ষমতার লোভে রাজনৈতিক নেতাকর্মীরা কীভাবে দেশ ও দেশের স্বার্থকে তুচ্ছ করে বিগত বছরগুলোতে এমনকি শতকেও সেই স্বাধীনতার পর থেকে আমরা দেখে এসেছি ক্ষমতার লোভ রাজনৈতিক নেতাকর্মীদের কিভাবে দেশ ও দেশের স্বার্থকে তুচ্ছ করে নিজ দেশের স্বার্থ হাসিলে কতটুকু নির্দয় এবং নিদারুণ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। তারা মানুষ মারতেও দ্বিধাবোধ করেনি। এখন আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে, এই যে মরণবিধির চেয়েও মারাত্মক লোভ জিনিসটা, সেটা টাকার হোক, পদের হোক কিংবা ক্ষমতার, এই লোভ মরণবিধির চেয়েও এই লোভ রোগটাকে অপসারণ করা আপনার দলটি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করছে, বা এই বিষয়ে কতটুকু স্বচ্ছতা আপনারা নিশ্চিত করতে পারবেন, এবং এই কতটুকু কি কি পদক্ষেপ নিতে পারবেন বা পদক্ষেপ নেবেন? কারণ আমরা তরুণরা যে প্রাণ দিয়েছে, 1500+ ছাত্রছাত্রীরা যে প্রাণ দিয়েছে, তারা তো একটা
সুন্দর বাংলাদেশের জন্যই প্রাণ দিয়েছে। এখানে যদি লোভের কারণে দুর্নীতি আসুক কিংবা অন্য কিছু, সেটা আমরা কোনোদিনও কাম্য করি না। ধন্যবাদ তাসনিয়াকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন রাখবেন জনাব সুরাইয়া বেগম। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া নাদিরা নুরি, HSC 25 ব্যাচ। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। HSC 25 ব্যাচ, জি পরীক্ষার্থী। স্যার, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সবুজ শহর ও টেকসই নগরায়নের জন্য আপনার পরিকল্পনা কি? থ্যাংক ইউ সুরাইয়াকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন রাখবেন জনাব মুনিরা বেগম। আসসালামু আলাইকুম, আমার নাম মনিরা ইসলাম সারা। আমি পুরান কারারক আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি যদি আগামী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন, তবে গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে আনার জন্য আপনার কী ধরনের অর্থনৈতিক কৌশল থাকবে? ধন্যবাদ জনাব মুনিরা বেগম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন রাখবেন জনাব সুহাদা বেগম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত জাহান সুহাদা, পুরান কালারকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। স্যার, আমার একটি প্রশ্ন ছিল। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন পদ্ধতিকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য আপনি কি পরিবর্তন চান? ধন্যবাদ জনাব সুহাদা বেগম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব ইমাদ আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার নাম মোহাম্মদ ইমাদউদ্দিন ফাজিল, জামিয়া কাসিমুল দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। ইমাদউদ্দিন স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। স্যার, আপনার দল যদি, তবে আলিম সমাজের জন্য আপনি বা আপনার দল কি ভূমিকা পালন করবে? অপোজিটিভ কোয়েশ্চন, যদি আপনি বা আপনার দল ক্ষমতায় না যায়, তবে সেক্ষেত্রেও আপনি বা আপনার দল কি ভূমিকা পালন করবে জানিয়ে উপকৃত করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইমাদউদ্দিনকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন রাখবেন জনাব জুনেদ আহমদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জুনেদ আহমদ, HSC ব্যাচ 2024। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন। ফয়সল ভাই বলে গেছেন যে বাংলাদেশে বর্তমানে দরিদ্রতা এবং নিরক্ষরতা দিন দিন বেড়ে চলেছে। এই দরিদ্রতা এবং নিরক্ষরতার জন্য আপনি কি পদক্ষেপ নেবেন, আপনার মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ জনাব জুনেদ আহমদ। এখন আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন রাখবেন। তুমি কোন ক্লাস? HSC ব্যাচ 2024। দিলেশ,
সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন রাখবেন জনাব রাইয়ান আহমদ আদনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি রাইয়ান আহমদ আদনান, 2024 HSC ব্যাচ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আশা করি আপনার গুরুত্বপূর্ণ মতামত দিবেন আমাদেরকে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে শিক্ষাকে ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষাকে কিভাবে আরও উন্নতি বা কর্মমুখী বা অত্যাধুনিক করা যায়, সেটা আশা করি আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জনাব রাইয়ান আহমদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন রাখবেন জনাব সুমন আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সুমন আহমদ, এসএসসি ব্যাচ 2017 সুমন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি গত 16 বছর হাসিনা ফেসিস্ট হয়েছিল এবং ইন্ডিয়া তাকে নগ্নভাবে সমর্থন করেছিল এবং ইন্ডিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরা একসাথে করতে হবে, চলাফেরা করতে হবে। কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের অনেক সমস্যা। ধরুন, আমাদের বন্যার সময় আমাদেরকে পানি ছেড়ে দিয়ে, বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে প্লাবিত করে এবং খরার সময় আমাদেরকে বাঁধ দিয়ে পানি আটকে দেয় এবং আমাদের দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করে এবং দেখা যায় যে আমাদের অনেক ধরনের সমস্যার মূল কারণ ইন্ডিয়া। তো সাম্প্রতিক সময়ে যেহেতু হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে এবং আপনারা যখন আগামীতে যদি নির্বাচিত হন, তাহলে ইন্ডিয়ার সাথে আপনাদের সম্পর্ক কীরকম হবে বা ইন্ডিয়ার সম্বন্ধে আপনাদের স্ট্যান্ডটা কীরকম থাকবে? এবং স্যার, আমার আরেকটি প্রশ্ন, যে সীমান্তে আমরা দেখছি ইন্ডিয়া আমাদের প্রতি বছর প্রায় 40 থেকে 50 জন মানুষকে নির্বিচারে হত্যা করে এবং সেই হত্যার প্রতিবাদ এবং সে ব্যাপারে আপনাদের মতামত কী বা আপনারা কী ধরনের স্ট্যান্ড নেবেন? ধন্যবাদ স্যার। ধন্যবাদ জনাব সুমন আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন নিয়ে আসছেন আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে জনাব জাবেদ আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তরুণের ভাবনা শিশু আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত আজকের অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম জাবের আহমদ, 1 নং জালালাবাদ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের অন্তর্গত দাবাদাখান্দি গ্রামে আমার বাড়ি। আমি অর্থনীতি ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, পাশাপাশি সানরাইজ আইডিয়াল একাডেমির অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আছি। আজকের প্রধান অতিথি খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমি 2টা বিষয়ে কথা বলতে চাই। প্রথমত, যে আমরা জানি একটি দেশ এবং জাতির উন্নতির প্রধান মন্ত্রণালয় দুর্নীতি, কিন্তু খুবই দুঃখের বিষয়, বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই, অতীতে বলি আর বর্তমান বলি, সবসময় প্রতি সেক্টরে প্রতিটা সেক্টরে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে ছিল। আমরা দেখেছি অতীতে বারবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, যদি আপনার দল ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তাহলে আপনি দুর্নীতি প্রতিরোধে কী ধরনের ভূমিকা রাখবেন? নাম্বার 2, বর্তমান লক্ষ্য করছি আমরা বৈশ্বিক অশান্তি বিরাজ করছে। ইরান এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি ভবিষ্যতে কখনো বাংলাদেশে এরকম কোনো ধরনের মিসাইল কোনো দেশ নিক্ষেপ করতে চায়, তাহলে বাংলাদেশের মিসাইল প্রতিরোধ কোনো ব্যবস্থা নাই, বা যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে আমাদের এরকম কোনো অস্ত্র নাই প্রতিরোধ করার মতো। যদি আপনার দল ক্ষমতায় আসে, এই মিসাইল প্রতিরোধে অথবা আমরা যদি প্রতিশোধ দিতে চাই, সেক্ষেত্রে আপনার সরকার কী ভূমিকা রাখবে, সে বিষয়ে আমি জানতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব জাবেদ আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে দুলাল আহমদ, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়
একদিন জেল কেটেছিলেন, তার পরবর্তীতে স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। আমি এখন দুলালকে প্রশ্ন রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম দুলাল আহমদ, এই এইচএসসি ব্যাচ 2024। বর্তমানে আমাদের অর্থনীতি আগের সরকার থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে উন্নয়নের দিকে। আপনি সরকারের দলে গঠন করতে পারলে দেশের জিডিপি কী ধরনের পরিবর্তন আনতে পারবেন, এই প্রশ্নের জবাব দিবেন। ধন্যবাদ জনাব দুলাল আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রশ্ন রাখবেন জনাব রাকিব আলী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব আলী, 1 নং জালালাবাদ ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি মোহাম্মদ রাকিব আলী। আজকের বাংলাদেশে আমরা যে বসবাস করছি, কিন্তু আমাদের বাংলাদেশের ন্যায় বিচারে খুবই অভাব। এখন আমি প্রধান অতিথির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কিভাবে আমরা বাংলাদেশে বাস করতে হলে ন্যায় বিচার পাবো, এবং আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদের কীভাবে ন্যায় বিচার এবং সাম্য এবং ন্যায় বিচার আমরা পাবো, এই সম্পর্কে আমার একটা প্রশ্ন রাখা হলো। এই প্রশ্নটা আমি জবাব চাচ্ছি। ধন্যবাদ রাকিব আলীকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে প্রশ্ন রাখবেন জনাব ইলিয়াস হুসাইন। আসসালামু আলাইকুম, আমার নাম ইলিয়াস উদ্দিন আহমদ, এইচএসসি ব্যাচ 2025। আমাদের জালালাবাদ ইউনিয়নে খেলাধুলার জন্য কোনো ভালো মানের মাঠ নেই, এতে করে কোনো ভালো মানের প্লেয়ার তৈরি হতে পারছে না। তাই খেলাধুলা মান উন্নয়নের জন্য আমাদের ভালো মানের একটি মাঠ তৈরি করতে আপনি কি ভূমিকা পালন করবেন, এটি জানাবেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রশ্ন রাখবেন জনাব জুবায়ের আহমদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, আমি আপনার সাথে একটি প্রশ্ন করতে চাই। যে প্রশ্নটি হচ্ছে যে আগামী বাংলাদেশে যে স্বৈরাচারী হাসিনা যেভাবে বাংলাদেশে দুর্নীতি করেছে, এভাবেও কি চলবে বাংলাদেশ, নাকি আপনাদের দল ক্ষমতায় গিয়ে এই দুর্নীতিকে দমন করবে, এই প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে স্বৈরাচারী হাসিনা যেভাবে বাংলাদেশের মধ্যে দুর্নীতি করেছে, মানুষের অপহরণ করেছে, আপনার দল ক্ষমতায় গেলে আপনি এই ব্যক্তিতে কিভাবে এটার পদক্ষেপ নেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমি 1 নং জালালাবাদ ইউনিয়নের আলীনগর গ্রাম থেকে এসেছি। যে আমাদের গ্রামে একটি প্রতিষ্ঠান আছে, যে এই প্রতিষ্ঠানটি 1991 সালে প্রতিষ্ঠা হয়, কিন্তু আজ পর্যন্ত আমাদের সরকারের প্রতি কোনো আশ্বাস থাকেনি। এবং যে মাদ্রাসার নামে যে পরীক্ষাটা হয়, আমাদের নিজস্ব কোনো পরিচয় নেই, অন্য মাদ্রাসার নাম দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের পরীক্ষা দিতে হয়। যেমন আফম কামাল যে শহীদ হয়েছেন, তিনি সম্পর্কে আমার চাচা হন, তো উনি অনেক প্রচেষ্টা করেছেন এই প্রতিষ্ঠার জন্য, যে এই প্রতিষ্ঠা গ্রান্ট হওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো সরকারিভাবে কোনো অনুদান নাই। বা আমাদের যে নিজস্ব একটা পরিচয় আছে, যে এই মাদ্রাসার পরিচয় দিয়ে আমরা পরীক্ষা দেব, আজ পর্যন্ত এই প্রচেষ্টা কোনো যে মন্ত্রী এসেছেন বা সরকার এসেছে কোনো প্রচেষ্টা নেননি। তাই আপনি যদি দল ক্ষমতায় যান, তাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আপনি কি করবেন। আর মোহাম্মদ জুবায়ের আহমদ, জি, প্রতিষ্ঠান হচ্ছে আলীনগর পালপুর দাখিল মাদ্রাসা। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের গ্রামে শিক্ষার হার অনেক কম, আর এই কম হচ্ছে যে আমাদের সরকার কোনো এই মাদ্রাসার প্রতি কোনো অনুদান নেই, তাই বলে আমাদের এলাকার ছাত্ররা বাইরে চলে যায়, কারণ সরকারিভাবে এখানে কোনো অনুদান নাই বা আমাদের মাদ্রাসার কোনো নিজস্ব কোনো পরিচয় নাই। আশা করব আপনি এদিকে একটু লক্ষ্য করবেন। নাম কি? আমরা আরও একটি বা দুটি প্রশ্ন নেব, তারপর আমরা সবাইকে প্রশ্ন না দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের সামনে এখন আজকের প্রধান অতিথির উদ্দেশ্যে প্রশ্ন রাখবেন জনাব সুমন আহমদ। ধন্যবাদ অ্যাডভাইজর
টু দ্য বিএনপির চেয়ারপারসন। আমার মাননীয় অ্যাডভাইজারের কাছে আমার প্রশ্ন হলো, আমরা বিগত 17 বছরে দেখেছি যে অনেক বিদেশে অনেক টাকা পাচার হয়েছে, যার জন্য আমাদের অর্থনীতি ভেঙে পড়েছে। এক্ষেত্রে আপনার দল বিএনপি যদি ক্ষমতায় যায়, এটা কিভাবে নিশ্চিত করবেন যে আপনার এভাবে টাকা পাচার করবেন না? ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুমন আহমদকে। সম্মানিত উপস্থিতি, এখন আজকের আমাদের লাস্ট প্রশ্ন নিচ্ছি, আর প্রশ্ন করবেন জনাব রুকন উদ্দিন। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে জানতে চাই, আপনার দল যদি ক্ষমতায় আসে, আপনি কি সিলেট 1 আসন থেকে নির্বাচন করবেন নাকি অন্য কেউ? আর যদি আপনার দল ক্ষমতায় আসে, তাহলে দেশের এই উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপটা আপনার কি হবে? আর দেশটা যে পর্যায়ে আছে, সে পর্যায় থেকে উন্নত করার জন্য আপনার দল এবং আপনি, বিশেষ করে এই সিলেট অঞ্চল, এই অত্যন্ত এই নিরীহ এবং এই যে গ্রাম অঞ্চলের জন্য আপনারা এবং শিক্ষার ব্যবস্থার জন্য আপনাদের পদক্ষেপটা কী হবে? আর একটা জাতির মূল উদ্দেশ্য, গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে তার শিক্ষা। আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনারা নতুন কি কোনো পদক্ষেপ আপনাদের পরিকল্পনায় আছে, সে বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। আসসালামু আলাইকুম। রুকন উদ্দিন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সেই প্রশ্নের, কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর আজকের আমাদের প্রধান অতিথি জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব উনি দিবেন। আমরা এখন ওনার কাছে মাইক্রোফোন দিয়ে দেব। নাম কি তা? না না, তুলো তারা টেকনিকর কথা কইতে একটা প্রশ্ন কই দাও, সুরাইয়া কই দাও। আসসালামু আলাইকুম স্যার, আমাদের বিদ্যালয়ের পাশে একটি কমিউনিটি ক্লিনিক আছে, সেখানে শত শত রোগী সেবা নিতে আসে। মানুষের তুলনায় ক্লিনিকটি অনেক ক্লিনিক আছে যেখানে শত শত রোগী সেবা নিতে আসে। মানুষের তুলনায় ক্লিনিকটি অনেক ছোট, যার কারণে রোগীদের বসার একটু সমস্যা আছে। তাই ক্লিনিকটি যদি আর একটু বড় করা হতো, তাহলে আমাদের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হতো। এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। ধন্যবাদ সুরাইয়া বেগমকে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের রেখে যাওয়ার প্রশ্নের উত্তর, এবং যেটা আমরাও আশা করি এবং আমরাও সেটা বুকে লালন করি, যাতে আমাদের আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশের দিকে তরুণ এবং যুব সমাজকে নিয়ে এগিয়ে যাব এবং সেই স্বপ্নের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আপনাদের সামনে এখন আজকের প্রশ্নের উত্তর দেবেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব। বইয়া হইলে সমস্যা নেই। প্রথমত আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এটা কি ফেসবুক লাইভও নেই? আচ্ছা, তো ফেসবুক লাইভ হচ্ছে, যেহেতু যারা শুনবে এই প্রশ্নগুলি, যারা শুনবে তারা উপকৃত হবে যে আমাদের সচেতনতা, আমাদের রাজনৈতিক সচেতনতা এবং এই দেশের জন্য আমাদের তরুণ সমাজের চিন্তা ভাবনা কতটুকু গভীর, তার একটা পরিচয় আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে। উত্তরে যাওয়ার আগে আমি আপনাদের প্রশ্নগুলি একবার পড়তে চাই, যাতে আপনারা সবাই বুঝেন যে কারোর প্রশ্ন এখান থেকে বাদ পড়েনি। আর যদি বাদ পড়ে থাকে তাহলে আমাকে শুদ্ধ করে দেবেন। প্রথম জনের নাম আমি লিখতে পারি নাই, ফয়সাল আহমদ। ফয়সাল আহমেদের প্রশ্ন ছিল গ্র্যাজুয়েশন করার পরেও বেকারত্ব, এটার
জন্য আমাদের দল কি ব্যবস্থা নেবে। সাব্বির আহমেদ শুভ আমাদের এখনকার অর্থনীতির একটা বিশ্লেষণ শুনতে চান, তিনি কি অবস্থায় আছে আমাদের অর্থনীতি এবং প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে, চিকিৎসার ক্ষেত্রে কি হবে, হেলথ কেয়ারের ক্ষেত্রে, এবং দুর্নীতি দমনের জন্য কি পদক্ষেপ নেবে এটা তিনি জানতে চান। নাইমা বেগম রাজনৈতিক সহনশীলতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য বিএনপি কি করবে সেটা জানতে চান। নাহিদা বেগম সুরাইয়া বাধাঘাট কুড়িরগাঁও রোডের বেহাল অবস্থা, এই রাস্তার জন্য আমরা কি করব সেটা তিনি জানতে চান। তাসনিয়া বেগম ক্ষমতার লোভ, সম্পদের লোভ, এই সমস্ত এটি মরণব্যাধির মতো, তো এটা নিরসনের জন্য বা এটার বিরুদ্ধে বিএনপির পদক্ষেপ কি হবে সেটা তিনি জানতে চান। সুরাইয়া বেগম সবুজায়ন এবং সবুজ নগর এবং বনায়ন মানে ফরেস্টেশন বনায়নের জন্য আমাদের পরিকল্পনা কি সেটা তিনি জানতে চান। আর এই কমিউনিটি ক্লিনিকের নাম কি? জালালাবাদ কমিউনিটি ক্লিনিক নাকি কালারঘাটের কমিউনিটি ক্লিনিক, এটা সাইজে ছোট, এটা আরো বড় করার প্রয়োজন। মুনিরা ক্লাস 7 তো আমার এত বুদ্ধিই ছিল না। আচ্ছা যাই হোক, শহর এবং গ্রামের বৈষম্য কমানোর জন্য কি পদক্ষেপ এটা জানতে চাই। নুসরাত সুহাদা আমাদের নির্বাচনী ব্যবস্থার আরও কিভাবে বিশ্বাসযোগ্য করা যায়, আস্থাশীল করা যায় সেটার পদক্ষেপ জানতে চাই। ইমাদউদ্দিন আলেম সমাজের জন্য ক্ষমতায় গেলে অথবা ক্ষমতার বাইরে থেকে বিএনপি কি করবে। জুনেদ আহমেদ দারিদ্রতা দূরীকরণের জন্য বা নিরসনের জন্য বিএনপির পদক্ষেপ কি হবে। রায়হান আহমেদ আদনান কর্মমুখী আর শিক্ষার আধুনিকায়নের জন্য বিএনপি কি করবে। কারোর পয়েন্টের সাথে আমার প্রশ্নের অমিল হলে একটু দয়া করে বলবেন। সুমন আহমেদ ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে বিএনপি ক্ষমতায় গেলে। জাভেদ আহমেদ, কয়েকজনের প্রশ্ন অবশ্য কমন। জাভেদ আহমেদ দুর্নীতির বিরুদ্ধে বিএনপির পদক্ষেপ কি হবে। আর সম্ভবত ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এই প্রশ্নটা আসছে, ভবিষ্যতে বাংলাদেশের উপর এরকম যদিও কোনো মিসাইল আক্রমণ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি কি হবে ইত্যাদি জানতে চান। দুলাল আহমেদ আমাদের অর্থনীতিকে কিভাবে আমরা পুনর্গঠন করব, অর্থনৈতিক উন্নতি করব, জিডিপির গ্রোথ আনবো, প্রবৃদ্ধি আনবো, এই বিষয়ে উনি জানতে চান। মোহাম্মদ রাকিব আলী আমাদের স্বচ্ছ বিচার মানে আমরা বিচার পাবো, এই স্বচ্ছ বিচার পাওয়ার জন্য বিএনপি কি ব্যবস্থা নিবে, মানে বিচার ব্যবস্থার উপর আস্থা ফেরানোর জন্য কি করব। ইলিয়াসউদ্দিন আহমেদ জালালাবাদে খেলার মাঠ নাই, খেলার মাঠের কি করা যাবে না। জুবাইর আহমেদ দুর্নীতি দমনের জন্য কি পদক্ষেপ। আর আলীনগর পালপুর মাদ্রাসার সরকারি অনুদান নাই, এটার জন্য কি করা। সুমন আহমেদ বাংলাদেশ থেকে বহু অর্থ পাচার হয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে এই অর্থ পাচার রোধে কি ব্যবস্থা নিবে সেটা জানতে চান সুমন, তাই তো না। আর রোকনউদ্দিন শেষ প্রশ্ন, সিলেট 1 থেকে আমি ক্যান্ডিডেট হব নাকি অন্য কেউ ক্যান্ডিডেট হবে, আর শিক্ষার জন্য অর্থনীতির জন্য আমরা কি ব্যবস্থা নিব, তাই তো ঠিক আছে। প্রশ্ন এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ফয়সলের প্রশ্নটা থেকে আমি আনএমপ্লয়মেন্ট মানে আমাদের বেকারত্বটা একবারে বলি, এটার মধ্যে গ্রাজুয়েশন আসবে, নন গ্রাজুয়েট সবই আসবে। বাংলাদেশে কাজ করার সামর্থ্য আছে, এরকম জনসংখ্যার সাইজ, এটা কি আমাদের কারোর ধারণা আছে?
কত মানুষ বাংলাদেশে কাজ করার ক্ষমতা রাখে? 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি? নাই। আচ্ছা, প্রায় 11 কোটি লোক বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যা হলো প্রায় 11 কোটি। পৃথিবীর বেশিরভাগ দেশে মোট জনসংখ্যাই নাই 11 কোটি, কিন্তু আমাদের 11 কোটি কর্মক্ষম লোক আছে, ছেলে মেয়ে মিলে, মহিলা পুরুষ মিলে। এর মধ্যে কিছু শিক্ষিত, কিছু অল্প শিক্ষিত, কিছু অশিক্ষিত এবং বিভিন্ন বয়সের। বয়সও এখানে একটা ফ্যাক্টর। বাংলাদেশে এখন যে জনসংখ্যা, তার গড় বয়স আমরা যদি সব মানুষকে তার বয়স যোগ করে বয়সের যোগফল দিয়ে ভাগ দেই বা ভাগ করি, তাহলে গড় বয়স দাঁড়াবে কম বেশি 25 বছরের মতো। তার মানে বাংলাদেশের জনসংখ্যা একটা তরুণ জনসংখ্যা। এবং পৃথিবীর যেই সমস্ত দেশ উন্নতির পথে হাঁটা শুরু করে, তার তরুণ জনসংখ্যার উপর ভিত্তি করেই তার হাঁটাটা শুরু হয়। কেন? কারণ একটা জনসংখ্যার মধ্যে যদি 70-80% থাকে কর্মক্ষম, তার মানে তার বেশিরভাগ লোক কাজ করে, আয় করে, আর কম ভাগ লোক অন্যের আয়ের উপর নির্ভরশীল। সিম্পল ম্যাথ, সোজা অঙ্ক। 100 জনের মধ্যে যদি 70 জন কাজ করার ক্ষমতা রাখে, তাহলে 70 জনের আয় দিয়ে 100 জন চলে। কিন্তু যদি উল্টা হয় যে 50 জন আয় করে, 50 জন আয় করার সুযোগ নাই কারণ তার বয়স বেশি, তাহলে 50 জনের উপর 100 জনের দায়িত্ব থাকতো, আয় কম হতো। মুশকিল হলো এই যে আমাদের তরুণ জনসংখ্যা বা জনসংখ্যার কম বয়স, গড় বয়স, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে এই বয়সের সুবিধাটা কাজে লাগানোর জন্য আমাদের দরকার ছিল বিরাট কর্মসংস্থানের সুযোগ। যেই লেখাপড়া করে আসবে বা যেই যে কোনো কাজের উপযুক্ততা অর্জন করবে, মনে করেন একজন ইলেকট্রিকের কাজ শিখলো, ইলেকট্রিশিয়ান হলো, একজন নার্সিং পেশায় গ্র্যাজুয়েশন করলো, সে নার্স হলো, একজন ভালো ডাটা এন্ট্রি করে, একজন ফ্রিল্যান্সার, একজন প্রোগ্রামার। এই আমাদের যদি এই জাতীয় যে কোনো কাজের পর্যাপ্ত সুযোগ থাকতো, তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারতাম। আমি এটা মিটিংও, কিন্তু মুশকিল হলো বাংলাদেশে গত 15, 16, 17 বছরে, বিশেষত গত আওয়ামী লীগ গভর্নমেন্টে, আমি যে কথাগুলি বলবো সেগুলি কিন্তু আওয়ামী লীগ বিরুদ্ধে বা আওয়ামী লীগ কত বড় দৈত্য ছিল এটা প্রমাণ করার কোনো কথা না, কিন্তু এই আলোচনার সুবিধার্থে ওই 15 বছরের রেফারেন্সটা আসে। গত 15, 16, 17 বছরে সরকার যতগুলি বাজেট দিয়েছে, সেই বাজেট পেশের সময় অসুবিধা নেই, কারোর বাথরুমে যাওয়া লাগতে পারে, কারোর বাসা থেকে ডাক আসতে পারে, বিভিন্ন কারণে আমরা এখান থেকে যাই, আমাদের মনোযোগটা আমাদের দিকেই থাক। প্রশ্ন করলাম, উত্তর নিব না। বাজেট পেশের সময়ই সরকার বিভিন্ন সময় স্বীকার করেছে যে জিডিপি প্রবৃদ্ধির কথা তারা বলে অর্থনৈতিক উন্নতি, কিন্তু সেই পরিমাণে ব্যক্তি খাতের বিনিয়োগ হয় না, প্রাইভেটের বিনিয়োগ হয় না, এবং সেই পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। সুতরাং এটা একটা বড় সমস্যা বাংলাদেশে, কর্মসংস্থান কম কিন্তু আমাদের বিরাট জনসংখ্যা। এখন এই সমস্যা সমাধানের জন্য যে কাজটা আমাদের করতে হবে এবং যে কর্মসূচি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন তার 31 দফার মধ্যে, সেটি হলো আমরা বৃত্তিমূলক পেশা, আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা, এই প্লিজ আমরা আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা, এখানে আমরা কলেজ পাশ করি, বিএ এমএ পাশ করি, এরপরে কি একজন বিএ পাশ করলো বা এমএ পাশ করলো, তার কি বিশেষ কোনো পেশার স্কিল ডেভেলপ হচ্ছে? বিশেষ কোনো স্কিল ডেভেলপ হয় না। একজন বিএ বা এমএ পাশ করায় কি হয়? তার তো সাধারণ শিক্ষা, সাধারণ শিক্ষার বাইরে তার তো বিশেষ কোনো যোগ্যতা নাই।
মানে আপনারা কি একমত না দ্বিমত আমার সাথে? একমত। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন করা দরকার যেন একটা ছেলে বা মেয়ে যখন ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাশ করে, এই ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে তার অন্তত একটা পেশাগত যোগ্যতা দাঁড়িয়ে যায়। আমাদের দেশে এটা নাই, কিন্তু পশ্চিমা যে কোনো দেশে কেউ যদি একটা সেলুন খুলতে চায়, নাপিত হইতে চায়, তার সার্টিফিকেট নিয়ে সেলুন খুলতে হবে। সে ইচ্ছা করলে সেলুন খুলতে পারবে না। কেউ গাড়ি চালানো শিখাতে চায়, গাড়ি চালানো শেখাতে হলে তার সার্টিফিকেট নিয়ে তারপরে গাড়ি চালানো শেখানো লাগবে। একজন কেউ প্লাম্বারের ট্রেনিং দিতে চায়, প্লাম্বিং কাজ যারা করে, আমাদের এই যে স্যানিটারি কাজ যারা করে, আপনার পাইপলাইন করে, পানির পাইপ লাগায়, ফিটিং করে, এই কাজ করার জন্য যে শিখাবে তার সার্টিফিকেট থাকতে হবে, এবং যে এই কাজ করবে তার সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেট ছাড়া সে কাজ করতে পারবে না। তার মানে সরকারি অনুমোদিত সংস্থা থেকে সে কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে তারপরে ওই কাজে ঢুকবে। তা আমরা যদি এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে পারি বাংলাদেশে, যখন আমাদের ভাই বোনরা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে অন্তত একটা পেশাগত উৎকর্ষতা অর্জন করে, সেটা যে কোনো পেশাই হোক, তার পছন্দের যে কোনো একটা পেশাগত, যদি ইন্টারমিডিয়েটের পরে সে নাও লেখাপড়া করে, সে তার এই জীবনে তার প্রফেশনে করে খেয়ে চলার মতো স্কিল তার ডেভেলপ হবে। এটা হলো আমাদের শিক্ষার উৎস। আর এর পরে যারা লেখাপড়া করতে চায়, যারা গ্র্যাজুয়েশন করতে চায়, মাস্টার্স করতে চায়, তারা করবে, তাদের কোনো সমস্যা নাই। কিন্তু এই পর্যন্ত আসার সাথে সাথে তার একটা পেশাগত উৎকর্ষতা থাকবে। দ্বিতীয়ত হলো, আমাদের দেশ থেকে যারা বাইরে যায়, আপনারা জানেন মিডিল ইস্টে আমাদের প্রচুর লোক আছে, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, প্রচুর লোক। আমাদের শতকরা 90% লোকের কোনো বিশেষ স্কিল না থাকার কারণে সারা দিন পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে। পরিশ্রমটা কিসে করে? নির্মাণ শ্রমিক হিসাবে, অথবা এই জাতীয় যেগুলিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি কিন্তু বেতন কম, সেই পরিশ্রম। তুলনামূলকভাবে আপনারা যদি দেখেন যে ফিলিপিনের যতগুলি লোক দেশের বাইরে কাজ করে, তার যত সংখ্যক লোক যে পরিমাণ ডলার পাঠায়, আমাদের তার থেকে দ্বিগুণ তিনগুণ লোক গিয়ে তার কাছাকাছি পাঠাতে পারে না। কারণ তার একটা জব যদি $500 আনে, আমার 5 জন লোক লাগবে সেই $500 আয় করতে। তো তার জন্য আমাদের যারা দেশের বাইরে যাবে, প্রবাসী যারা ভাইরা যারা প্রবাসী হবেন আয় রোজগারের জন্য, তারা যেন একটা বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে দেশের বাইরে যেতে পারেন এবং তাদের শ্রমের পরিপূর্ণ রিটার্ন পান আয়ের মাধ্যমে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম লক্ষ্য। তাইলে বৃত্তিমূলক শিক্ষা এটা একটা। দ্বিতীয়ত হলো মাদ্রাসা এবং ধর্মীয় শিক্ষার সাথে সম্পর্কিত যেগুলি প্রতিষ্ঠান, এইগুলিতে যেন সাধারণ শিক্ষার প্রতিটা বিষয় সাধারণভাবে পড়ানো হয় এবং কম্পিউটার রিলেটেড যে বিষয়গুলি আছে সেগুলির প্রপার অন্তর্ভুক্তি থাকে, এটা হবে আমাদের লক্ষ্য। আমাদের যারা চাকরির বাজারে যারা ইন্টারভিউ নেন, যখনই শুনেন যে একটা আমাদের জেনারেল ইউনিভার্সিটি থেকে পাশ করা একটা ছেলে, মাদ্রাসা থেকে পাশ করা একটা ছেলে, প্রথমেই একটা বিরূপ মনোভাব নিয়ে মাদ্রাসা পাশ করা ভাই বা বোনের দিকে তাকান, যে না যথেষ্ট পড়ালেখা করে নাই বা লেখাপড়া তার যথেষ্ট গভীরতা নাই। এই অথচ বাস্তবতা হচ্ছে আমাদের সাধারণ আয় এবং নিম্ন আয়ের বেশিরভাগ মানুষ মাদ্রাসায় তাদের ছেলেমেয়েদের পড়ান। এক হলো ধর্মীয় শিক্ষার প্রতি তাদের আন্তরিকতা আছে, দ্বিতীয়ত হলো অনেকের জেনারেল লাইনে শিক্ষার স্কুলে পাঠানোর মতো আর্থিক সঙ্গতি নাই। এটি একটি বড় কারণ যে তারা কম অর্থ ব্যয়ে মাদ্রাসায় তার ছেলেকে ভর্তি করাতে পারবেন। পাশাপাশি যদি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দেয়া লাগে, সেখানে 3 গুণ 4 গুণ 5 গুণ তার খরচ করা লাগবে, যেটা তার আর্থিক সঙ্গতির বাইরে। এই যে একই দেশের মধ্যে আমরা দুইটা
পুরাপুরি ভিন্ন ধরনের মানুষ তৈরি করছি, এটা তো কোনো সমাজের স্বাভাবিক বিকাশের অনুকূল হতে পারে না। পারে না। তাহলে আমাদের অন্যতম একটা লক্ষ্য হবে, অগ্রাধিকার একটা লক্ষ্য হবে, আমরা এমন একটা শিক্ষার পরিবেশ তৈরি করব, এমন একটা কারিকুলাম ডেভেলপ করব, যেখানে মাদ্রাসা থেকেই লেখাপড়া করে আসুক, বাংলা মিডিয়াম স্কুল থেকে লেখাপড়া করে আসুক, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে লেখাপড়া করে আসুক, তার স্কুল লাইফের পরের সময়টা যেন ইন্টারচেঞ্জেবল হয়, তার পরবর্তী সম্পৃক্তিতে যেন কোনো বাধা না হয় এবং শিক্ষার মানের ক্ষেত্রেও কোনো বিরাট ব্যবধান না থাকে, যাতে বৈষম্যের সৃষ্টি হয় এবং এক পক্ষ অন্য পক্ষের প্রতি অবজ্ঞাসূচকভাবে তাকানোর সুযোগ পায়। এই জিনিস থেকে বাংলাদেশকে আমরা বের করে নিয়ে আসতে চাই। আমি শুরু করেছিলাম আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে। তা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে শিক্ষার বিষয়টা আমি বললাম, যে কারণে আমাদের আনএমপ্লয়মেন্ট সেটা হলো আমাদের দেশে পর্যাপ্ত বিনিয়োগ নাই। দেখেন, একটা দেশে চাকরি সৃষ্টি করে দুইটা পক্ষ। একটা পক্ষ হলো সরকার, সরকারের অধীন যে চাকরিগুলি সেগুলি সীমিত। যেমন বাংলাদেশ সরকারের অধীনে এত লক্ষ মানুষ কাজ করে, এটা সীমিত। সরকার ইচ্ছা করলেও তার আকার অনেক বড় করতে পারবে না, কারণ যদি বড় করে তার বাজেটের সাইজ এমন হবে সে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মেডিকেল কলেজ, স্কুল এটার জন্য আর টাকা তার হাতে থাকবে না। সেই জন্য সরকার তার শরীর, তার সাইজটা ছোট রাখে এবং এমন অবস্থার সৃষ্টি করে যাতে ব্যক্তি খাতের মানুষরা যারা ব্যবসা বাণিজ্য করবে তারা অনেক বিনিয়োগ করে এবং চাকরির সুযোগ সৃষ্টি হয়। তা আমাদের লক্ষ্য থাকবে এমন একটা করা যাতে ব্যক্তি খাতে পর্যাপ্ত বিনিয়োগ হয়, যথেষ্ট চাকরির সুযোগ সৃষ্টি হয়, সেটা গ্র্যাজুয়েট, নন গ্র্যাজুয়েট, অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত প্রত্যেকের জন্য। বিশেষত সিলেটের জন্য আমি বলবো, সিলেটের নিজস্ব কোনো অর্থনীতিই নাই। সিলেটে আজকে থেকে 20-25 বছর আগে আমরা পুরোপুরি নির্ভরশীল ছিলাম, বা বেশিরভাগ নির্ভরশীল ছিলাম লন্ডন থেকে টাকা আসতো, ইংল্যান্ড থেকে টাকা আসতো সেটার উপরে। যখন ইংল্যান্ড থেকে টাকা আসা কমে গেল, আমাদের এখানে জায়গা জমির বেচাকেনা কমে গেল, বন্ধ হয়ে গেল। এই সিলেটে একটা ছেলে বা মেয়ে BA-MA পাশ করার পরে তার ঘরে বসে থাকা লাগবে, তার কাজের কোনো সুযোগ নাই, তার শিক্ষা অনুযায়ী তার কাজের কোনো সুযোগ নাই। কেন? কারণ এখানে কোনো মিল, কলকারখানা নাই। যদি কলকারখানা সৃষ্টি হতো তাতে এইটাকে কেন্দ্র করে আরও হাজার রকম কাজের সুযোগ তৈরি হতো। তা আমাদের অগ্রাধিকার থাকবে, সিলেট বিএনপি যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায় আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে, তাহলে সিলেটে যেন শিল্পায়ন ঘটে, যাতে শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়। এই যে আপনারা জালালাবাদে আছেন, আপনাদের বাড়ির আশেপাশে প্রচুর কৃষি জমি, আমরা স্কুল থেকে বের হলে কৃষি জমি। বাংলাদেশের বহু জায়গায় দেখেন, বাংলাদেশে একবার দুর্ভিক্ষ হয়েছিল স্বাধীনতার পরে, জানেন আপনারা কত সনে? 1974 সনে। 1974 সনে বাংলাদেশের জনসংখ্যা ছিল 7 কোটি, মোটে 7 কোটি। আজকে বাংলাদেশের জনসংখ্যা সরকারি হিসাবে 17 কোটি, মানুষ বলে 18-20 কোটির কম হবে না। তো 74 সনে একবারের পরে আর কখনো বাংলাদেশে দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু জনসংখ্যা 7 কোটির তুলনায় এখন 3 গুণ বেশি। কারণ কি? কারণ হলো এর পরবর্তীতে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে যথেষ্ট সম্প্রসারণ হয়েছে। যারা কৃষি জমি ফেলে রাখতো তারা সেটা কৃষির আওতায় এনেছে। 1 ফসলি জমি 2 ফসলি হয়েছে, 2 ফসলি জমি 3 ফসলি হয়েছে। একমাত্র দুর্ভাগা ব্যতিক্রম সিলেট। সিলেটে আজকে থেকে 30-35 বছর আগে যে সমস্ত জমি 2 ফসলি ছিল, সেটা এখন 1 ফসলি হয়েছে। তা আমরা যদি সিলেটের অর্থনীতিটাকে উন্নত করতে চাই, এক হলো আমাদের এখানে শিল্পায়ন প্রয়োজন, দ্বিতীয়ত আমাদের কৃষি জমির পরিপূর্ণ সদ্ব্যবহার প্রয়োজন। 1 ফসলি 2 ফসলি, 2 ফসলিকে 3 ফসলি, শাকসবজির চাষ করা, এবং কৃষিকাজে আমরা যদি আধুনিক প্রযুক্তি নিয়ে আসি, আমাদের শিক্ষিত জনগোষ্ঠীকে যদি কৃষিকাজের প্রতি উৎসাহিত করি, এইখান থেকে যে পরিমাণ আয় রোজগারের সুযোগ আছে সেটা অনেক সাধারণ জীবিকার মধ্যে, সাধারণ চাকরির মধ্যে তার ভগ্নাংশ সুযোগও নাই, এটা আমি জোর দিয়ে বলতে পারি। আজকের কৃষি শুধু জমির উপর নির্ভরশীল না, প্রযুক্তি অনেক ব্যাপ্তি লাভ করেছে।
মৎস্য চাষ এখন বাংলা মানে থাইল্যান্ড, মালয়েশিয়া এরকম অনেক দেশে পুকুরে মৎস্য চাষ করে না, ড্রামের মধ্যে মৎস্য চাষ করে, এবং তার উৎপাদনশীলতা আমাদের সাধারণ জ্ঞান থেকে অনেক বেশি। মানে আমরা সাধারণ জ্ঞানে যতটুকু মাছের উৎপাদন জানি তার তুলনায় উৎপাদনশীলতা অনেক বেশি। তো আমাদের লক্ষ্য থাকবে আমাদের তরুণ জনগোষ্ঠী এবং বেকার জনগোষ্ঠীকে আমাদের দেশি এবং বিদেশি বিনিয়োগ বাড়িয়ে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করে তাদের কাজের সুযোগ তৈরি করা। তৃতীয়ত, রাজনৈতিক সহনশীলতা। রাজনৈতিক সহনশীলতা নষ্ট হয়েছে তখনই যখন একটা সরকার ঠিক করেছে যে আমার আর নির্বাচনের দরকার নেই, আমি ক্ষমতায় থেকে যাব আজীবন। তা আজীবন ক্ষমতায় যদি থাকতে হয় তাহলে এই যে 10-11 কোটি 12 কোটি ভোটার, এদের সাথে কিভাবে ব্যবহার করলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো? এদের যদি আমি কথা বলার সুযোগ দেই, এদের স্বাভাবিক মত প্রকাশের স্বাধীনতা দেই, তাহলে তো এরা আমার বিরুদ্ধে কথা বলবে। সুতরাং যারা তখন ক্ষমতায় ছিল স্বাভাবিকভাবেই এরা আমাদের সবার কণ্ঠস্তব্ধ করে দিতে চেয়েছে, কথা বলার সুযোগ বন্ধ করেছে। এবং কথা বলার সুযোগ বন্ধ করার সাথে সাথে আমরা যেন এটার কোনো প্রতিকার পেতে না পারি সেই জন্য বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। আমাদের কথা বলার স্বাধীনতা নষ্ট করতে হলে নির্বাচনী ব্যবস্থা যদি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হয় তাহলে কার সাহায্য দরকার? পুলিশের সাহায্য দরকার। সুতরাং পুলিশকে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছে। রাজনৈতিক সহনশীলতা ফেরত আনার জন্য এবং মত প্রকাশের স্বাধীনতা ফেরত আনার জন্য আমরা কতগুলি সুনির্দিষ্ট পদক্ষেপ প্রস্তাব করেছি। তার মধ্যে একটা হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আইনি মাধ্যমে আবার আমরা ফেরত গিয়েছি। এখন থেকে পরবর্তী সময়ে বাংলাদেশে যত নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, সেটা কোনো দলীয় সরকারের অধীনে হবে না, হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং যখন নির্বাচন হবে বিএনপি যেমন বিরোধী দলে, অন্যান্য রাজনৈতিক দল যেমন বিরোধী দলে থাকবে, বিএনপিও সেরকম বিরোধী দলে থাকবে। একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আর বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থাটাকে আমরা সরকারের থেকে সম্পূর্ণ পৃথক করার প্রস্তাব করেছি, যাতে বিচারক নিয়োগ, তার পদোন্নতি, পদায়ন, এটির উপরে রাজনৈতিক নেতৃত্বের কোনো ইনফ্লুয়েন্স না থাকে, প্রভাব না থাকে। জবাবদিহিতা যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের মধ্যে এই জাতীয় বেপরোয়া, মানে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বা যারা সরকারে থাকে তাদের মধ্যে এরকম বেপরোয়া মনোভাব আসে। কিন্তু এটা যদি, এই বিষয়টা যদি প্রতিষ্ঠিত থাকে যে প্রতি 5 বছর পরে পরে আমার এদের সামনে আসতে হবে এবং আজকে আমি যা বলে গেলাম 5 বছর পরে এটার উত্তর আমার দেয়া লাগবে, আমি যদি কোনো প্রতিশ্রুতি অপূর্ণ রাখি এটার জন্য আমার জবাবদিহি করা লাগবে, তাহলে সেই নেতৃত্বের মধ্যে অন্তত ন্যূনতম একটা তাগিদ থাকবে যে আমি আমার প্রতিশ্রুতিগুলি পূরণ করি। তো সেই জন্য আমরা নির্বাচনী ব্যবস্থাটাকে দূষণমুক্ত করতে চেয়েছি এবং আইনি মাধ্যমে এটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনগুলি হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আমরা কি এই প্রশ্ন উত্তর চালিয়ে যাব না এখানে থামবো? আজানটা শেষ হোক।
একটা হলো বাদাঘাট কুড়িরগাঁও রোড। মানে এটা নিয়ে আলোচনা করা লাগে, এটাও একটা দুঃখের ব্যাপার। এটার জন্য তো কষ্টের কোনো তো অবধি নাই, কিন্তু এটা এমন কোনো বড় সমস্যা ছিল না যেটা নিরসনের অযোগ্য। আমি এটুকু বলতে পারি, মানে আমি প্রার্থী হই বা না হই, আমি বেঁচে থাকি না থাকি, এটা বড় বিষয় না। বাট বিএনপি যদি যায় সরকারে, এই রাস্তা নিয়ে ইনশাল্লাহ কমপ্লেন করা লাগবে না, ইনশাল্লাহ এইটুক বলতে পারি। দ্বিতীয় হলো জালালাবাদে একটা খেলার মাঠ, শুধু জালালাবাদ না, সিলেট মহানগরে এখন 42টা ওয়ার্ড, আর সিলেট 1 নির্বাচনী এলাকার মধ্যে 36টা ওয়ার্ড আর 7টা ইউনিয়ন। এই যে 25-30 লক্ষ লোক, 40 লক্ষ লোক, এটার মধ্যে ভোটার সংখ্যাই প্রায় 6.5 লাখ। তার মানে অন্তত 6.5 লাখ লোক 18-র উপরে, 18 বা তার উপরে। আর আমরা যদি তারও 5 বছর নিচে নেমে আসি, তাহলে এরকম প্রায় 30 লাখের কাছাকাছি লোক, 25-26 লাখ লোক, যারা খেলাধুলার জন্য যাদের মাঠ প্রয়োজন, অন্যান্য ফ্যাসিলিটি প্রয়োজন। যদি বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, আমার পরিকল্পনা আছে সিলেট মহানগরে এবং ইউনিয়ন বেসিসে প্রথমত কতগুলি সাধারণ শরীরচর্চার উপকরণ লাগানো। এগুলি এমন কঠিন কিছু না, রাষ্ট্রীয় ব্যয়ে সাধারণ এক্সারসাইজের কিছু জিনিস লাগানো। আচ্ছা, যেমন ধরেন এক্সারসাইজ তো আপনারা অনেকেই আমার সাথে পারবেন না, যাই হোক, একসময় আমি কারোর একটা ভিডিও দিব। সাধারণ ইকুইপমেন্ট এগুলি যদি আমরা একটা খেলার মাঠের মতো করে এই ইকুইপমেন্টগুলি রেখে দেই, আমি নিশ্চিত যে আমাদের তরুণ বয়সের অনেকেই শরীরচর্চার প্রতি উৎসাহিত হবেন। এবং শুধু এই ইউনিয়ন না, জালালাবাদ ইউনিয়ন না, যে জালালাবাদের বসছি এই জন্য জালালাবাদ, প্রত্যেকটা ইউনিয়নেই একটা ডেডিকেটেড খেলার মাঠ, ইনশাল্লাহ এটার ব্যবস্থা আমরা করব, ডেডিকেটেড খেলার মাঠ। এবং সিলেট মহানগরের ক্ষেত্রেও যে কোনো একটা এলাকা থেকে জায়গা বের করাটা এত সোজা না, এটা সহজ না, কারণ অত্যন্ত ঘনবসতির এলাকা, এবং সেইখানে একটা খেলার মাঠের জায়গা বের করা মানে এটা বিশাল ব্যাপার, মানে এটা কোটি কোটি টাকার ব্যাপার, আর ইচ্ছা করলেও সেই জায়গা বের করা সম্ভব না। কিন্তু তারপরেও আমাদের পরিকল্পনা আছে যে প্রতিটি ওয়ার্ডে সম্ভব না হলেও অন্তত 2-3টা ওয়ার্ড মিলে, 3-4টা ওয়ার্ড মিলে অন্তত একটা করে ইনডোর গেম ফ্যাসিলিটি তৈরি করা, ইনডোরের মধ্যে অন্তত ফুটবল, ভলিবল, বাস্কেটবল এরকম একটা ফ্যাসিলিটি তৈরি করা, এবং প্রত্যেকটা ওয়ার্ডে এরকম শরীরচর্চার কিছু ইকুইপমেন্ট স্থাপন করা, যাতে আমাদের তরুণ সম্প্রদায় এক্সারসাইজ, সাধারণ জিমন্যাস্টিক্স এগুলির প্রতি উৎসাহিত হয়। আপনি এই বয়সের তরুণদের মাদক থেকে ফিরিয়ে রাখবেন, এই বয়সের তরুণদের সমাজের প্রতি, আইনের প্রতি অনুগত রাখতে চান, অথচ তাদের স্বাভাবিক বিকাশের সুযোগ তৈরি করবেন না, এই দুই জিনিসটা একসাথে হবে না। সুতরাং আমাদের প্রয়োজনে, আমাদের জাতির প্রয়োজনে এই সুযোগগুলি ইনশাল্লাহ আমরা তৈরি করব। আর কমিউনিটি ক্লিনিক, যেটা সাইজ ছোট, এটার সাইজ একটু বড় করা দরকার, ইনশাল্লাহ সেটা সময়ে দেখা যাবে ইনশাল্লাহ। আমি 10 মিনিটে শেষ করে ফেলব। অর্থনীতি নিয়ে কেউ প্রশ্ন করেছেন। আমাদের অর্থনীতির যে অবস্থাটা এখন, আমাদের যতগুলি ব্যাংক আছে সেই ব্যাংকগুলির থেকে ঋণ দেয়া হয়েছে প্রায় 17 লাখ কোটি টাকা। হ্যাঁ, 17 লাখ কোটি টাকা। বাস্তবতা হচ্ছে কম বেশি অর্ধেক টাকা, এর কম বেশি অর্ধেক টাকা আর জীবনে কোনোদিন ফিরবে না, কারণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়
তার বেশিরভাগ অংশ লুট হয়ে গিয়েছে এবং তার একটা বড় অংশ দেশেও নাই, দেশের বাইরে চলে গিয়েছে। অনেক দেশেই দুর্নীতি হয়, কিন্তু সেই দুর্নীতির টাকাটাও যখন ওই দেশে বিনিয়োগ হয় তখন এক ধরনের অর্থনীতির বিকাশ ঘটে। হ্যাঁ, তাতে বৈষম্য তৈরি হয়, কালো টাকা বেশি হয়, কিন্তু আবার অর্থনীতি বাড়ে। আমাদের মুশকিল হলো ডাবল, একটা হলো কালো টাকাও সৃষ্টি হয়েছে, আর দুর্নীতি করে যে টাকাগুলি সরিয়েছে সেটা দেশেও নাই, দেশের বাইরে চলে গিয়েছে। জিডিপির যে প্রবৃত্তির গল্প শেখ হাসিনা আমাদের শোনাতেন, তার বেশিরভাগ অংশটাই ছিল আমাদেরকে মুগ্ধ করার জন্য একটা কল্পকাহিনী। বাস্তবে 1 টাকার প্রজেক্ট 100 টাকা দিয়ে করা হয়েছে, কিন্তু 1 টাকার প্রজেক্ট 100 টাকা দিয়ে করা হয়েছে, সেই টাকাটা তো এই দেশের টাকা না, বাইরের ঋণের টাকা। তো সেই ঋণের টাকা, ঋণ সুদ আসলে পরিশোধ করা লাগবে এবং সেটার দায় আপনার আমার উপরে, আমাদের পরবর্তী প্রজন্মের উপরে। তো সাধারণভাবে আমাদের অর্থনৈতিক অবস্থাটা ভালো না, কারণ আমাদের 11 কোটি কর্মক্ষম মানুষ, কিন্তু সেই পরিমাণ কাজের সুযোগ তৈরি হয় নাই। আমাদের যথেষ্ট দেশি বিদেশি বিনিয়োগ নাই, কলকারখানা তৈরি হচ্ছে না। কলকারখানা নতুন করে করার জন্য জ্বালানি দরকার, কিন্তু আমাদের গ্যাসের স্বল্পতা আছে, গ্যাসের অভাব আছে। এই সমস্ত বিভিন্ন কারণে আমাদের অর্থনীতি মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, স্থবির হয়ে গিয়েছে, এবং যে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে সেই টাকা ফেরত আনাটাও খুবই চ্যালেঞ্জিং। এই জায়গা থেকে বের হওয়ার জন্য আমরা কি করব? এই জায়গা থেকে বের হওয়ার জন্য প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হলো আইনের শাসন ফেরত আনা দরকার। এই দেশের মানুষ যারা এবং বিদেশি বিনিয়োগকারী যারা বিনিয়োগ করে লাভ পেতে চান, তাদের জন্য এই দেশে আইন চলে, অরাজকতা চলে না, এই বিশ্বাস জন্মানোটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ পূরণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলি নষ্ট হয়েছে, পুলিশ, বিচার ব্যবস্থা, সিভিল ব্যুরোক্রেসি, এগুলির মধ্যে শৃঙ্খলা আনা হচ্ছে একটা শর্ত। দ্বিতীয়ত, এই দেশে প্রচুর কর্মক্ষম মানুষ আছে। আমরা যদি জ্বালানি দিতে পারি, আইনের শাসন দিতে পারি, তাহলে এই দেশে বিনিয়োগে আগ্রহী হবে এরকম বহু মানুষ আছে। সেই পরিবেশটা সৃষ্টি করে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে বাংলাদেশে অর্থনীতির বিকাশ ঘটে। আরেকটা প্রশ্ন ছিল যে এই দেশ থেকে প্রচুর টাকা দেশের বাইরে চলে গিয়েছে। দেশ থেকে প্রচুর টাকা বাইরে চলে গিয়েছে কারণ দেশে তো আইনের শাসন ছিল না। আমি আওয়ামী লীগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর পছন্দের লোক, সুতরাং আমি কোটি কোটি টাকার প্রজেক্টের কাজ নিয়েছি এবং সেই কাজ আমার করা লাগে নাই, আমি টাকা তুলে নিয়ে দেশের বাইরে পাচার করে দিয়েছি। যে প্রকল্পের জন্য মনে করেন আপনার এই কমিউনিটি প্রশ্নটা আপনার ছিল, মনে করেন কমিউনিটি ক্লিনিকটার নির্মাণ ব্যয় হলো ধরেন 10 লাখ টাকা। এখন আমি সরকারে দিয়ে দিলাম একজনকে এটার জন্য 1 কোটি টাকার একটা বরাদ্দ ওই সংস্থা থেকে, যে 1 কোটি টাকা দিয়ে এটা করো। তো সে তো ওইটার মধ্যে অল্প টাকা খরচ করবে আর বাকি টাকাটা লুট করবে। সেই লুটের ভাগিদারকে ওই রাজনৈতিক কর্তৃপক্ষ আর এই কন্ট্রাক্টর মিলে ভাগাভাগি করে এই টাকাটা নিয়েছে। এখন এই টাকা দেশে রাখলে তো চোখে লাগবে, টাকা নিয়ে চলে গিয়েছে দুবাই অথবা ইংল্যান্ডে অথবা আমেরিকায়, ওইখানে গিয়ে বাসা বাড়ি কিনেছে। এইভাবে টাকাগুলি পাচার হয়েছে। যখনই দেশে আইনের শাসন ফেরত আসবে, জবাবদিহিতা ফেরত আসবে, লুটপাট বন্ধ হবে, এই টাকার মুখ এই দুর্নীতিবাজরা দেখবে না, বা নতুন করে দুর্নীতিবাজ শ্রেণী তৈরি হবে না যদি দেশে আইনের শাসন থাকে, স্বাধীন দুর্নীতি দমন সংস্থা থাকে এবং তারা যদি সরকারের প্রভাবের অধীন না হয়, তাহলে দেশে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। আমরা সেটাই প্রতিষ্ঠা করতে চাই। আমার মনে হয় আজকের জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। অন্য কোনো একদিন আরেক কোনো যদি সময় সুযোগ হয় আবার আমরা আরেকটা মত বিনিময় করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি বিশেষত আজকে খুবই উৎসাহিত হয়েছি আপনাদের প্রশ্নের ধরন দেখে। ক্লাস 7-এর একটা মেয়ে যখন জিজ্ঞেস করে যে শহর এবং গ্রামের বৈষম্য নিরসনের জন্য আপনারা কি পদক্ষেপ নেবেন, এতে এইটুক কনফিডেন্স জন্মায় যে না, এই দেশের ভবিষ্যৎ আছে, নিরাশ হওয়ার কিছু নাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
আপনারা সব বই যান, আপনারা সব বই, আমরা হালকা নাস্তার ব্যবস্থা করছি। আরেকটা প্রশ্নের উত্তর ছিল যে সিলেট 1 থেকে আমি দাঁড়াবো কিনা। আপনাদেরকে একটা জিনিস বলি, বাংলাদেশে 300টা সিট, 300 জন লোক এমপি হবে, আরো 50 জন মহিলা এমপি হবে, তো কয়জন হলো? 350 জন। এখন সেই 50 জনের সংখ্যা 100 জনে উন্নীত করা হচ্ছে, মানে মহিলা এমপি হবে 100 জন। আর উচ্চ কক্ষ নামে আরেকটা কক্ষ তৈরি করা হবে, মানে আপার হাউস, সেখানে হবে আরো 100 জন বা 150 জন। তাহলে কত হলো মোট? 500। কোন ব্যক্তি এমপি হলো, কোন ব্যক্তি মন্ত্রী হলো, অনেক বেশি গুরুত্বপূর্ণ আগামী দিনে বাংলাদেশকে আমরা কি বানাবো, এবং সেইটার জন্য একটা ভালো টিম আসছে কিনা, তাদের জবাবদিহিতা আছে কিনা, তাদের মধ্যে দেশপ্রেম আছে কিনা, দেশের স্বার্থকে তারা অন্য সব কিছুর উপরে স্থান দেয় কিনা, এবং ব্যক্তি জীবনের চর্চায় তাদের মধ্যে সততা আছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। আপনারা দোয়া করেন যে এরকম লোকজন যেন আমাদের নেতৃত্বে আসে, যারা দেশটাকে আসলেই এগিয়ে নিয়ে যেতে চায় এবং তাদের মধ্যে সেই আর্জ আছে, তাগিদ আছে, আল্লাহর ভয় আছে, এবং তারা তাদের মধ্যে দেশপ্রেম। ব্যক্তিকে এমপি হলো, ব্যক্তিকে মন্ত্রী হলো, এটা গুরুত্বপূর্ণ না। আমি এখানে এমপি ইলেকশন করবো কি না, এটা আমি কিভাবে বলবো? এটা তো জানে আল্লাহ রাব্বুল আলামিন। আমি এইখান থেকে বের হয়ে আমার একটা দাওয়াত আছে সিলেটে 23 নম্বর ওয়ার্ডে, ওই বাসাতে আমি পৌঁছাতে আমি পারবো না আমার লাশ পৌঁছাবে, এটা কে জানে? জানে কেউ? আল্লাহ জানে। আমি এখন সুস্থ, 2 পায়ের উপর দাঁড়িয়ে আছি, এই রুম থেকে আমি বের হব হেঁটে না স্ট্রেচারে বের হব, এটা কে জানে? আল্লাহ জানে। এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। যদি আল্লাহ চায় তাইলে করব, যদি আল্লাহ আমাকে কবুল করে তাইলে এই দেশের জন্য ভালো কোনো কাজ করাবে আমাকে দিয়ে, আর যদি আল্লাহ সেটা আমার তাহলে আমার জায়গায় অন্য কেউ আসবে। এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে জায়গায় আমরা পৌঁছাতে চাই সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের মধ্যে সেই আর্জ আছে কিনা, তাকত আছে কিনা, আকুতি আছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।